এই সেভ করার জন্য কি বলছিলাম এর আগে? আপনি তো ক্লাস করছেন সেই ক্লাসগুলো, তখন কি বলছিলাম মনে করেন? আপনি আমার সামনে থাকলে আপনার এখন মানে কানে ধরে দাঁড়া করে রাখতাম। এই কারণে দাঁড়া করে রাখতাম, এই নর্মাল কোশ্চেনটা আপনি অনেকবার ক্লাস করছেন, অনেকবার আলাপ করা হয়েছে। এটা হচ্ছে জেপিইজি ইমেজ ফরম্যাট ফাইল। যে কোনো ফাইল আপনি ফাইল যে কোনো জায়গায় কাজ করেন, ওই ফাইলটা জেপিইজি ইমেজ ফরম্যাটটা লাগবে সেটাকে কাজ করার জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আরে বুঝতে পারছি, না যাইতে হবো কারণ পরে আবার। হ্যাঁ আপনার, না আপনার কাজে আরও তো এডিশনাল কাজ আছে, শুধু তো ক্লাসের কাজ না, আরও তো কাজ। কখন কোন কাজ সামনে এসে দাঁড়ায় বলা যায় না। জান তাড়াতাড়ি এটা। না না না, আপনি আপনার প্রফেশন মানে ক্লাসের প্রফেশন, আপনার ব্যক্তিগত প্রফেশন দুইটাই আপনার এটার সাথে জড়িত। সো এটা আপনার, আপনি বিকালে, হ্যাঁ বিকালে দিকে ওই 5টা বা 4:30 5টার দিকে ওই আসর নামাজের একটু আগে যান। ওই এখন যেটা দেখাবো সেটা আপনার ওই সময় রিপিট করবেন, সমস্যা নেই। ইলাস্ট্রেটে কিছু করবো আর কি এখন। আচ্ছা, বুঝতে পারলাম না মাল্টি প্ল্যানের জন্য। না না না, এখন এখন লাগবে না, সমস্যা নেই। আচ্ছা, ভাই ফেসবুক থেকে আমি মেসেঞ্জারে ঢুকতে পারতেছি না, সময় লাগতেছে। আমি এখন একটু অফ রাখলাম কারণ ক্লাস করাবো, বুঝছেন? আমি এটা পরে দেখবো নি, দেখে আপনাকে কমেন্ট করবো নি। মেসেঞ্জারে ইমেজ পাঠাইছেন কে? হ্যালো, সোহেল না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি মেসেঞ্জার এখন দেখতে পারতেছি না, তো আমি একটু পরে দেখে আমি আবার আপনার আপনার মেসেঞ্জারে ব্যাক করবো না। যে কোনো সময় ওপেন হলে আমি ব্যাক করবো না। হ্যাঁ আপলোড করে দিয়ে লিঙ্কটা দিয়ে দেন। তবে আজকে মেহরবানি করে সবাই আমার ক্লাসে যারা এখানে 17 18 জন 20 জন আছেন, সবাই যেন আমি গিগের লিঙ্কটা পাই ভাই। নাহলে কালকে ওই ওই 3 4 জন জন্য আমি আবার এই ক্লাসে গিগ আপলোড করব। সো আপনারা 3 4 জন যেন 10 12 জনের পিছায়েন না ভাই, কারণ এরপরে গিগ আপলোড করার পর আমরা মার্কেটিং করবো, প্রতিদিন মার্কেটিং করব। কারণ আমাদের এখন। ওয়ালাইকুম আসসালাম। এ আপনি কইছিলেন ভাই? কি চালানোর পরে? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা না দিব ভাই, এখন আমি আপনাদের কথার সাথে একটা কথা বলতে চাচ্ছি আর কি। এখানে আমাদের ক্লাসে আমার 2 ব্যাচের মধ্যে কিন্তু ইমরান ভাই একটু এক্সেপশনাল। সো ওনার যে অ্যাডপ্টারটা আছে, মানে বাই ডিফল্ট ইউনিভার্স থেকে যে অ্যাডপ্টারটা পাইছে, আর আমরা যে অ্যাডপ্টারটা পাইছি এর মধ্যে একটু ডিস্টেন্স আছে। আমাদের অ্যাডপ্টার একটু লো ভোল্টেজ হলে আমরা কিন্তু আউটপুট দিতে পারি না। বাট ইমরান ভাইয়ের অ্যাডপ্টার কিন্তু লো ভোল্টেজ হলে আউটপুটটা সেম থাকে। বুঝতে পারছেন? সো ওনার সাথে এটা কনভারসেশনে না যাওয়াই ভালো।
আপনি যদি ইন্ডিয়া থেকে 1 সপ্তাহ পর আসতেন, ইমরান ভাই কি কোশ্চেন করতে জানেন যে আপনার ছেলে মেয়ে কয়টা হয়েছে? গ্রুপে পোস্ট দিছেন? আচ্ছা, মোবাইল দিয়ে অ্যাক্সেস করে দেখতেছি আমি, মোবাইলের মাধ্যমে দেখতেছি। মোবাইল দিয়ে আপনাদের যত কাজ করি, এই মোবাইলের ডাটা কিন্তু সব আমার নিজের টাকা খরচ করে আপনাদের জন্য কাজ করি। এটা আসলে আপনারা জানেন কিনা আমি জানি না, অনেক কথা মনে করতে পারেন যে এলইবি টাকা দেয় আমার মোবাইলের কাজ করার জন্য, আসলে কিন্তু তা না। ইমরান ভাই ইমরান অপু ভাই, আপনি কোথায় দিছেন? আপনার মেসেঞ্জার গ্রুপে আমার কাছে পাঠাইছেন না গ্রুপে দিছেন? গ্রুপে, আচ্ছা আচ্ছা। এলইডিপি ব্যাচ 5 গ্রুপে তো নেট নাই, আপনার মেসেজ পাচ্ছি কিন্তু আপনার ইমেজটা কোথায়? আপনি মেসেজ লিখছেন গ্রুপ। ও আচ্ছা, সরি, আপনি মানে আমাদের ফেসবুক গ্রুপে দিছেন। আমি মেসেঞ্জার গ্রুপে খোঁজ করতেছি। আচ্ছা, আপনি মেসেঞ্জারে একটু পোস্ট করে দেন, দেখতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সেন্টে ফটো পাইছি। সোহেল রানা ভাইয়েরটা এখন দেখতেছি। সোহেল রানা ভাই, আপনি মেসেঞ্জারে দিতে পারবেন? হ্যাঁ ঠিক আছে, আপনি এই ভদ্রমহিলা কোথা থেকে পাইছেন ভাই, এটা আমাদের একটু বলেন। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, না সেটাই আমি খোঁজ করা। না ঠিক আছে। না সেটাই, আনএস প্লাস, পিকজাবে, পিক্সেলস, এই তিনটা সাইট থেকে কাজ করলে আপনি যথেষ্ট ইমেজে সাপোর্ট পাবেন। হ্যাঁ, সোহেল রানা ভাইয়েরটা মোবাইল থেকে দেখতেছি। না, ইমরান ভাইকে এই ছবি দেখানো যাবে না, উনি কপি করে ফেলবে। সোহেল রানা ভাই, আপনার ইমেজও ঠিক আছে, সুন্দর হয়েছে। সোহেল রানা ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো? সোহেল রানা ভাই কি আছেন না নাই? আচ্ছা, আপাতত নাই দেখতেছি মনে হচ্ছে। আপনি এটা দিয়ে ইয়া দেন, আপলোড করেন। আসলে এই যে একটু অ্যাডিশনাল কিছু করলে এটা অ্যাট্রাকশন ক্রিয়েট করে, এই জন্য বারবার বলি যে থাম্বনেইলটার উপর একটু মানে অ্যানালাইজ করে থাম্বনেইলটা দেন, কিন্তু আমাদের মানে বেশিরভাগ সবাই আমরা সেই অ্যানালাইসিসটা করি না। একটু অ্যানালাইজ করলেই হবে, আর কিছু না। অবশ্যই দুনিয়াতে সব জায়গায় মানে নিজের তো সমস্যা সবাই পছন্দ করে, সে এসিও ক্লার্কই হোক আর ফাইবারই হোক। দেখবেন ফাইবারের লোগো দিয়ে যারা ডিজাইনের মধ্যে ওই লোগোটাকে খুব সুন্দর করে হাইলাইট করে, ওই 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 ইমেজগুলো সেলস বেশি। তখন বায়াররা মনে করে যে মানে এটা মনে হয় ফাইবারেরই কোনো সেল সার্ভিস। মানে যদি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন ফাইবারের টেক্সটটাকে, তো এই জন্য কী করবেন, ফাইবারের ওই লোগোটারে নিয়ে ওই হোয়াট দ্য ফন্টিসে গিয়ে খুঁজবেন যে ওই সেম ফন্ট কোথায় আছে, তারপর আপনার টেক্সট টাইপ করে নিয়ে ওখানে বসাই দিবেন ইমেজের মধ্যে। কিন্তু ফাইবারেরটা তো লোগো ডাউনলোড করেন, ফাইবারের টেক্সট দিয়ে আপনাকে টেক্সটটা সবারই শেয়ার করতেছি যে ফাইবারের যেই মানে ফাইবার লেখাটা যেই ফন্ট দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে, আপনি যদি ওই ওই ফন্টটাকেই যদি ফন্ট ফ্যামিলি পান সার্চ দিয়ে, তাহলে ওই ফন্ট ফ্যামিলিটা ডাউনলোড করেন। ডাউনলোড না যদি না পান, তাহলে হোয়াট দ্য ফন্ট ইসে গিয়ে আপনার টেক্সট টাইপ করে ওই স্ক্রিনশট নিয়ে ওটা এডিটিং করে ইয়াতে ইউজ করতে পারেন থাম্বনেইলের ক্ষেত্রে, তখন অনেক বেশি অ্যাট্রাকশন ক্রিয়েট হয়। দিবু ভাই কি আছেন? আচ্ছা, আমরা এর আগে একটা টুলসের কাজ দেখছিলাম। হ্যাঁ, ওই টুলসের একটু ব্রিফ দেখি, দেখেন ওই টুলসটা আমাদের কীভাবে মানে অনেকটা হেল্প করে। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই?
আচ্ছা, প্রেস শেয়ার করিনি, দেখবেন কি হবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা আচ্ছা, তো দেখেন আমরা সবাই কিন্তু এই যে ট্রান্সফর্মের কাজটা দেখাইছিলাম। এখানে যে একটা টুল ট্রান্সফর্ম, এখানে যে মুভটা আছে, দেখেন এটা আমরা, এটার যে অপশনগুলো আছে আমাদের কতটা হেল্প করে, আমরা পিভিটা ওপেন করলে বুঝতে পারবো। আচ্ছা, ফার্স্টে কিন্তু আমরা অ্যাঙ্গেল থেকে, অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা মনে করেন মেনশন করতে পারি যে এর একটা কপি কোন দিকে যাবে। সে আমরা মনে করেন 45 দিলাম, এখানে প্রিভিউ অফ করে আবার অন করি। ও, এখানে মুভ করতেছে না, কারণ হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যালি কোনো ডিস্টেন্স দেওয়া নাই। আমরা একটা ডিস্টেন্স দেই এখানে, হরিজন্টালে যদি 100 দিই, ভার্টিক্যালি দিতে -100, তা নাহলে এলোমেলো ঘটে। এবার প্রত্যেকটা অপশন চেঞ্জ করে দেখবেন যে আসলে কি মজা লাগে কাজ করে। আচ্ছা, এখন এই যে 45 অ্যাঙ্গেল দিলাম, দেখেন 45 অ্যাঙ্গেল দিলে কোথায় গেছে, উপরের দিকে গেছে। আর যদি -45 দিই, মানে আমরা যে ওই যে ফ্ল্যাট ডিজাইনের ক্ষেত্রে মনে করেন গোল গোল কতগুলো শেপ আমরা বাই রোটেশন নিচে অনেকগুলো নেওয়ার দরকার হয়, বা ডান দিকে বাম দিকে নেওয়ার দরকার হয়, তখন আমরা মানে একই ডিস্টেন্স মেনটেন করে যেন আমরা কাজটা করতে পারি। এটা ওইভাবে কাজ করে আর কি। যে আমরা -45 দেখেন, -45 দিলাম, নিচে আসলো। আচ্ছা, আগের শেপটার সাথে এই শেপটার ডিস্টেন্সটা, যে এটা যদি এটার সাথে এটা ডিস্টেন্সটা কতটুকু হবে, সেটা কিন্তু আমরা যে এখান থেকে মেনশন করে দিতে পারি। দেখেন -45 আছে, এখন আমরা মনে করেন এখানে আছে 141 পিক্সেল, আমরা যদি এটা 200 পিক্সেল করি, দেখেন এই ডিস্টেন্সটা দেখেন। আবার যদি আমরা 50 পিক্সেল দিই, দেখেন, মানে এইভাবে আমরা বাই রোটেশন, এটা মানে যে কপিতে ক্লিক করার পরে তারপর আমরা কন্ট্রোল ডি প্রেস করলে এই আনুপাতিক আর আরও 2টা 3টা 4টা আমাদের কপি হবে। আচ্ছা, আর এই যে উপরের কাজটা হচ্ছে মানে ভার্টিক্যালি এবং হরিজন্টালি মুভ করা। দেখেন এটা এখানে আছে হচ্ছে 35 ডিগ্রি, যেহেতু আমরা এখানে ডিস্টেন্স দিছি 50 ডিগ্রি। দেখেন এখানে ডিস্টেন্স চেঞ্জ করলে ওইটারও চেঞ্জ হয় অটোমেটিক্যালি। 200 দিলাম, দেখেন, দেখছেন এই মানগুলো চেঞ্জ হচ্ছে, মানে ডিস্টেন্স চেঞ্জ করলে এই মানগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়। যে পজিশন, মানে এটার থেকে এটার ডিস্টেন্সটা হচ্ছে 200 পিক্সেল, বাট পজিশনটা কোনটা হবে, হরিজন্টালি মানে বাম থেকে ডানে, ভার্টিক্যালি মানে উপর থেকে নিচে। এখন মনে করি ভার্টিক্যালি এটা আছে 141, এটা আমরা যদি মনে 250 দিই, তখন আবার দেখেন অ্যাঙ্গেলের চেঞ্জ হয়ে গেছে। এজন্য আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করে, মানে এই দুটো অপশন আমাদের আমরা খুব বেশি ব্যবহার করি না। আমরা যদি মনে করেন এই অ্যাঙ্গেলের প্রয়োজন হয়, তখন আমরা এই দুটাকে মানে পরিবর্তন করব না। আর যদি এইটাকে দুইটাকে পরিবর্তন করি, তখন অ্যাঙ্গেল পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখানে ডিস্টেন্সটা হচ্ছে আগেরটার সাথে এইটার ডিস্টেন্সটা কত হবে এটা বের করা। তো আর এটার পজিশনটা কোনটা হবে, এটা আমরা এই দুইটা থেকেও ঠিক করতে পারি, আবার অ্যাঙ্গেল থেকেও ঠিক করতে পারি। এই যে অ্যাঙ্গেল আমরা 60 ডিগ্রি দিলাম, এই যে 60 দিলাম, উপরে চলে গেছে। আর -60 দিলে নিচে চলে আসবে। আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এই আগেরটার সাথে এইটার ডিস্টেন্সটা কত হবে। এখন এখানে আছে 287, আমরা মনে করি 150 দিলাম, অ্যাঙ্গেলটা তখন ঠিক থাকবে। ডিস্টেন্স আর অ্যাঙ্গেল একসাথে কাজ করে, আর এই দুইটা অপশন যখন আমরা চেঞ্জ করি, তখন আবার অ্যাঙ্গেল অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমরা এখন কপিতে ক্লিক করি। আচ্ছা, আরেকটা কপি হলে এখন কন্ট্রোল ডি প্রেস করলে দেখবেন, এই যে কন্ট্রোল ডি, আমাদের কিন্তু হাতে হাতে যে নাড়ায় আমরা করব, আমাদের কিন্তু এই সেম ডিস্টেন্সটা তখন থাকবে না। তো এটা আমি সার্কেল দিয়ে দেখালাম, এটা আপনারা রাউন্ডেড শেপ হোক, স্টার হোক, যে কোনো কিছুই করতে পারবেন।
আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারেন নাকি একটু বলেন। বিষয়টা বলছি হচ্ছে এখানে যে মুভ টুল আছে, মুভ টুল থেকে আমরা যদি মানে আরেকটা যেমন আমরা ফ্লায়ার ডিজাইন করতে গেলে দেখা যায় যে একটা দুইটা তিনটা চারটা বাটন পাই, তা আমরা কি করি এটারে কপি করে হাতে হাতে আমরা বসাই, যার কারণে মানে প্রপোর্শনালি ডিস্টেন্সটা ঠিক থাকে না। তো সেজন্য আমরা এখানে যদি ডিস্টেন্সটা দিয়ে দিই যে ডিস্টেন্সটা 100 পিক্সেল, আর এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করি যে 45 ডিগ্রি, প্রিভিউড অফ করে অন করলাম, দেখেন এদিকে অটোমেটিক চলে গেছে। আবার ডিস্টেন্সটা যদি আমরা এখানে 200 পিটি দিই, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি আছে, অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি দিলাম, চলে গেল। আবার যদি নিচের দিকে আনতে চাই এখান থেকে -60 ডিগ্রি দিব, দিয়ে কপি করলাম। এখন যদি আমরা কন্ট্রোল-ডি প্রেস করি অটোমেটিকলি কপি হবে। বুঝতে কারো সমস্যা থাকলে বলবেন একটু। আর এই যে স্কেলের মাধ্যমে আমরা কিন্তু কপি করে এই শেপটা চাইতে আনুপাতিক হারে, যেমন 10% হারে কমায় কমায়, মনে করেন প্রথমটা 10% কমলো, তারপরটা আরও 10% কমলো, এইভাবে আমরা কিন্তু অনেকগুলো মানে 4-5টা শেপ নিতে পারি। যেমন আমরা একটা ডিজাইনের ক্ষেত্রে দেখা গেল, দেখেন এটা কপি দিলাম, কপি দেওয়ার পর দুইটা হয়েছে এখানে, এই যে এটা চাইতে এটা 10% কম। তা আবার এর চাইতে যদি 10% আমাদের কম নিতে হয় তখন আমরা আবার স্কেলে যাব, স্কেলে যায় 10% নিব। আর যদি কন্ট্রোল-ডি প্রেস করি তখন সব এক জায়গায় থাকবে, বারবার যাওয়ার প্রয়োজন নাই। মনে করি এটা যখন এই যেখানে ছিল, আমরা যদি এখন কন্ট্রোল-ডি প্রেস করি তাহলে ওই 10% হারে কমতে কমে কমে মানে প্রথমটা 10%, তারপর একটা তার 10%, এভাবে কমতে কমতে কিন্তু তৈরি হবে। আর বোঝার সমস্যা থাকলে বলেন। এই মুভ এই মুভের অপশনটা দিয়ে আমরা অনেক মানে সুন্দর করে মানে আমরা সাজানোর কাজটা ভালোভাবে করতে পারি। ডিজাইনের ক্ষেত্রে অনেক অনেক ধরনের সাজানোর প্রয়োজন, তখন কাজ আসে আমাদের। আচ্ছা, এবার আমরা দেখবো যে লোগো ডিজাইন করতে গেলে যে জিনিসটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, মানে টেক্সট লোগো আর কি। এই যে পাথ, অফসেট পাথ। আচ্ছা, এটা আমরা একটা টেক্সট নেই, এটা আসলে মেনলি কাজ করবে সব শেপের উপরে, টেক্সট নিলেও সেটাকে এক্সপান্ড করতে হবে। আগে একটা শেপ নেই, ইমরান ভাই আপনি কি আমার এই টপিকসটা বুঝতে পারছেন? বুঝতে পারলে কিন্তু আমি একটু পরে আপনাদের বুঝাই দিতে বলবো, তখন যেন তখন যেন আটকে যায় না, কারণ এটা কঠিন কোনো টপিকস ডিসকাস করিনি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আমরা যদি মনে করেন এই টেক্সটার চারদিক থেকে আমরা বাড়ায় আরেকটা টেক্সট নিয়ে আমরা চার দিয়ে কাটবো, যেটা আমরা স্ট্রোক দিয়েও করতে পারি। স্ট্রোক দিয়ে করতে হলে স্ট্রোকটাকে আবার শেপে কনভার্ট করতে হবে। তো এখানে যদি আমরা দেখেন এটাকে আগে এক্সপান্ড করি, এক্সপান্ড করলাম, এর অর্থ কী হলো, এটা শেপে কনভার্ট হয়েছে। এখন আমরা পাথ থেকে দেখি,
পাথ, এই যে অফসেট পাথ, প্রিভিউ ওপেন করলাম, দেখেন দেখছেন চারপাশ থেকে 10 পিক্সেলের একটা শেপ, এটা কিন্তু আরেকটা শেপ তৈরি হয়েছে, তার প্রমাণটা দেখাচ্ছি আমি। ওকে করলাম, এই দেখেন একটা আরেকটা শেপ তৈরি হয়েছে, আমরা কন্ট্রোল এক্সপ্রেস করে এটাকে কাট করি, ওটা নাই। আচ্ছা, এখন কন্ট্রোল এফ প্রেস করে মানে এইটার উপরে রাখি। আচ্ছা, এখন এটাকে সিলেক্ট অবস্থায় আছে এবং শিফট প্রেস করে আমরা শেপটাকে সিলেক্ট করি। এখন পাথ ফাইন্ডার দিয়ে আমরা কেটে দেই। বুঝতে পারছেন কি করছে? এটা কিন্তু শেপ থেকে এই অংশটা কেটে গেছে। এখন কিন্তু আমরা এইটার ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো কালার থাকে তখন কিন্তু দেখবেন যে সেই কালারটা দেখা যাচ্ছে, তার মানে এই অংশটা হচ্ছে ফাঁকা। এই কাজটা ইলাস্ট্রেটরে করা যায় না, ফটোশপে করা যায় না। তো ফটোশপে যদি আমরা এই ধরনের কোনো জিনিস নিতে চাই যে আমরা কাটবো, তখন আমরা কিভাবে করব? এটা কত ফন্ট সাইজ, মানে আমরা যে ফটোশপে যে টেক্সটটা লিখবো সেটার ফন্ট সাইজটা মেনশন করে এখানে আমরা সেম সাইজের একটা ফন্ট মানে টেক্সট নিব, নেওয়ার পরে অফসেট পাথের মাধ্যমে কেটে আমরা অফসেট পাথে দিয়ে আমরা আরেকটা শেপ যেটা পাচ্ছি সেই শেপটাকে কপি করে আমরা ওইখানে বসাই, তখন আমরা কাটলে এই সেম জিনিসটা আমাদের ফটোশপে করা যায়। দীপু ভাই আমার কথা বুঝতে পারছেন কি বলছি? মানে এই এই প্রবলেমটা মানে অনেক সময় পড়তাম, তখন মানে বিকল্প সলিউশন এরকম বের করছি আর কি। মানে এটা হচ্ছে আপনার, বলেন। না, ফটোশপ এটার মতো আসে না আর কি, মানে এখানে যে একটা স্মুথলি, আমি সেটাই বলছি, মানে এইটার মতো কিন্তু স্মুথলি আসে না। যেমন এটাকে যদি এই যে টেক্সটটা আমি লিখছি, এই টেক্সটটায় যদি আরেকটু স্পেসিং বাড়ায় দেই, ঠিক আছে, তখন আরো সুন্দর হবে। তো এইরকম ভাবে অ্যাকুরেট শেপের, এটা শেপ বিল্ডার টুলের কাজ না, এটা পাথ ফাইন্ডারের কাজ। শেপ কাটা যাবে, আমি কাটবো না। আমার মানে আপনি যে কাজটা বলছেন এটা শেপ বিল্ডারে করা যাবে। এটার উপরে বসালাম, হ্যাঁ নিচের টেক্সট অ্যালাইনমেন্টের প্রবলেম হতে পারে বা নিচের টেক্সটটা কেটে যেতে পারে, মানে এই ধরনের প্রবলেম ফেস করা লাগতে পারে। এই জন্য শেপ বিল্ডারটা আমরা এখানে ইউজ করবো না, কারণ এখানে স্মুথলি আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করতে পারে। এখানে আমি কিন্তু মনে করেন জাস্ট কেটে দিছি, সাথে সাথে একদম স্মুথলি কেটে গেছে। তবে এখানে যে খেয়াল রাখবেন, এই যদি আপনার সবাই জিনিস যেই যে কাজগুলো আগেও করছি, কিছু ডিজাইনে দেখবেন যে মনে করেন একটা প্রাণী মানে প্রাণী হরিণ, তো হরিণটার ভিতরে আপনি যখন কাটতে যাবেন তখন কিন্তু হরিণটারে আপনি কাটতে পারবেন না এরকম টেক্সট দিয়ে। তো ওইটার আগে কি করে নিতে হবে, কম্পাউন্ড পাথ মানে সিঙ্গেল কালারে করে, তখন কিন্তু ওটা একটা শেপ হয়ে গেল, তখন আপনি কিন্তু এই অফসেট পাথ দিয়ে কাটতে পারবেন। মানে আপনারা কোনো ভেক্টর ফাইল নিয়ে আসছেন, ভেক্টর ইমেজ নিয়ে আসছেন, তা আমরা তো জানি ভেক্টর ইমেজ আনলে তো অফসেট, আমরা এটার অফসেট পাথ তৈরি করে কেটে দিতে পারবো, কিন্তু কাটতে গিয়ে দেখবেন কাটতে পারবেন না। এই জন্য কী করতে হবে, ওইটার আগে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। কম্পাউন্ড পাথ করে একটা পাতে পরিণত করে পরে কাটাকাটি করেন, কাটাকাটি করার পর পরে আবার যদি আপনি কালার কোডগুলো মানে ওইটা যদি দুইটা বা তিনটা কালারের কোনো ইয়া থাকে মানে ডিজাইন থাকে, তো সেই কালার কোডগুলো আলাদা আপনারা খুঁজে রাখবেন, তারপর কাজ শেষ হলে আবার ওই সেম জায়গায় সেম কালারগুলো বসাই দিবেন, বাস কাজ কমপ্লিট। আরেকটা জিনিস দেখেন, অফসেট পাথ কিন্তু আরেক জায়গায় আছে, এই ডিস্টেন্সটা, এই জিনিস পার্থক্যটা মনে রাখবেন। এই যে পাথ, অফসেট পাথ, এই অফসেট পাথ আর ওই অফসেট পাথের ডিস্টেন্সটা কি, দুই জায়গায় দেওয়ার কারণটা কি বলেন? এই অফসেট পাথের সাথে ওই অফসেট পাথের পার্থক্য হচ্ছে, এই অফসেট পাথে এখান থেকে যদি আমরা অফসেট পাথ করি সেটা এইটাই বড় হবে, মানে এই টেক্সটটাই বা এই শেপটাই বড় হয়ে যাবে। আর ওইখান থেকে করলে এইটার আরেকটা কপি বড় হবে, এটা থাকবে কিন্তু ওইটা আরেকটা কপি হবে। মানে অনেক সময় যে আপনি দেখবেন যে পাত এখানে পাইছি, পরে অফসেট পাত করতে গেছেন ডিজাইন করার সময়, তখন দেখতেছেন যে না, কাটাকাটি করার পর অরিজিনাল জিনিসটা নাই।
যারা দিয়ে কাটছেন সেও নাই, আর যারা কাটছেন সেও নাই। এই দেখেন, এটা যদি সিলেক্ট করে টোটালটা কিন্তু সিলেক্ট আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখেন। এটার আমরা একটা স্ট্রোক নেই। আর একটু বেশি নেই বোঝার জন্য। আচ্ছা, 20 সাইজের স্ট্রোক নিলাম। স্ট্রোকটাকে আউটসাইড করে দেই, স্ট্রোকটা সেন্টারে আছে। আচ্ছা, এখন কি স্ট্রোকটা চলে গেছে কোথায়? আমাদের শেপের টোটালি আউটসাইডে। অবজেক্ট থেকে আমরা পাথ আউটলাইন স্ট্রোক। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এখন আমরা দেখেন আনগ্রুপ করলে কি হয়, শেপটা আর স্ট্রোকটা আলাদা হয়ে গেছে, এবং এই স্ট্রোকটা কিন্তু এখন শেপে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা যদি এটার স্ট্রোকটা যদি মানে এর সেন্টারে নিতে চাই, তখন সেন্টারে রেখে আমরা আউটলাইন স্ট্রোক করব। যদি ভিতরে রেখে করতে চাই, তাহলে ভিতরে রেখে করব। তারপরে মনে করেন হ্যাঁ, আবার করতেছি সময়। আবার দেখেন, এইখানে আসার পর আমরা আরেকটা কাজ করি, দেখেন আমি রিপিট করব, সমস্যা নেই। এখন যদি আমরা স্কেলে যাই, স্কেলে যাওয়ার পর মানে আগের শেপটা 10% কমে আমরা একটা শেপ নিলাম। আচ্ছা, কপি করলাম, দেখেন আগেরটা আছে, পরেরটা আছে। এখন কন্ট্রোল ডি প্রেস করলে, এখন যদি আমরা প্রত্যেকটা শেপের কালারটা চেঞ্জ করি, আমাদের কেমন হয় দেখেন। এটা ডিপ কালার, এই ধরনের ছোট কাজ করতে হলে জুম করে কাজ করবেন, তা নাহলে শেপটারে ধরা যায় না। দেখছেন, এভাবে কালার ভ্যারিয়েশন করে আমরা কিন্তু নতুন কিছু তৈরি করতে পারি। আবার যদি আমরা এই যে একটা সার্কেল থেকে আরেকটা সার্কেলের মাঝখানে ডিস্টেন্স রেখে করতে চাই, তখন আমরা যখন ফার্স্ট কপিটা করব, দেখেন এগুলা মুছে দেই। এখন এই শেপটা আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে স্কেল করি। আচ্ছা, প্রথম স্কেলটার সাথে এটা স্কেল দেখা যাচ্ছে যে মানে কোনো স্পেস থাকতেছে না। তখন আপনি তাহলে এটা 90% না করে 80% করেন, কপি করে বাস। এই যে এখন আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, এই সেম স্পেস রেখে সে কিন্তু আপনার একটা ডিজাইন করে দিল। আপনি এখন যদি মনে করেন কালার ভেরিয়েশনটা একদম ডিপ কালার থেকে লাইট কালারে যান, বা লাইট কালার থেকে ডিপ কালারে যান, একটা নতুন ধরনের ইফেক্ট তৈরি হবে, যে মনে হবে যে
মানে একটা ভিতরে কোনো জিনিস যাচ্ছে। বুঝতে পারিনি ভাইয়া, একটু জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এখন শুধু কালার ভেরিয়েশন করেন, দেখবেন একটা ভিন্ন একটা মানে লুক তৈরি হবে আর কি। কালারের কারণে মনে হবে যে এটা মানে একটা 3D একটা ইফেক্ট। আচ্ছা, এই কাজটা আবার করি, যে আউটলাইন স্ট্রোক জিনিসটা ব্যাপারটা একটু বোঝার জন্য আরেকবার করে দিচ্ছি। আবার একটা শেপ নেই। আউটলাইনিং স্ট্রোকের কাজটা কিন্তু আমরা ইয়া থেকে করতে পারি, মানে টেক্সটের ক্ষেত্রেও করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের টেক্সটটাকে আগে এক্সপান্ড করে নিতে হবে। আচ্ছা, একটা শেপ নিলাম যার ফিল কালার ব্ল্যাক, স্ট্রোক কালার আমরা এখন রেড নিব, বা অন্য একটা কালার যেটা দরকার সেটা নিব। আচ্ছা, এটা 1 পিটি আছে, আমরা 10 পিটি করে নিই আমাদের বোঝার জন্য। এটা সেন্টারে থাকার কারণে মনে হচ্ছে যে ভিতরে। এখন আমরা এখান থেকে আউটসাইডে নিয়ে আসি একে, আমাদের শেপ থেকে টোটাল আউটসাইড। এখন আমরা মনে করি এই দুইটাকে দুইটা শেপে রূপান্তরিত করব, মানে এইটাও আমাদের একটা শেপ থাকবে, এটাতে একটা শেপ আছেই, এবং এই দুইটাকে আমরা আলাদা করে ফেলবো। তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, পাথ থেকে আউটলাইন স্ট্রোক, দেখেন আউটলাইন স্ট্রোক করে এখন আমরা মুভ করে দেখি দুইটা একসাথে আছে। আমরা এখন জাস্ট আনগ্রুপ, বাস আনগ্রুপ করে এটাকে আমরা এখন সরাই ফেলতে পারি। সরাই ফেলে আমরা ওই যে সেম জিনিসটা আমরা এখন মেক করতে পারি। এখান থেকে যে স্কেলে যে আমরা মনে করেন 80 আছে, আমরা 75 দিই, যেহেতু শেপ ইয়াটা মোটা, এই স্ট্রোকটা মোটা। কপি করলাম, এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করে দেখেন, মনে হচ্ছে যে একটা ভিতরে আমার যাচ্ছে কোনো একটা কিছু। আরো বুঝতে সমস্যা থাকলে একটু বলেন। এখন ইমরান ভাই ক্লাস নেবে আমাদের। আমি তো আসলে ক্লাসে কোনো ডিজাইন করছি এই পর্যন্ত, আমি শুধু আপনাদের ডিজাইনের বেসিক্স দ্বারা করাই দিছি। হ্যাঁ, আমি তো কোনো ডিজাইনই আপনাদের কাছে কাছে আসলে বেসিক্যালি ভাবে ডিজাইন করিনি। আমি তো জাস্ট আপনাদের ডিজাইন করার জন্য যেই অস্ত্রগুলো দরকার, যেখানে যত অস্ত্র আছে সব আপনাদের সামনে নিয়ে মানে প্লেসমেন্ট করতে, যাতে এগুলা কখন আপনার মাথায় কোন কনসেপ্টটা আসবে ওই কনসেপ্টটা আপনি যেন অ্যাপ্লাই করতে পারেন। ওই জন্য টুলস জানা থাকলে আপনি নতুন নতুন কিছু ইনভেন্ট করতে পারবেন। আর আমি আপনার মনে করেন ডিজাইন একটা ডিজাইন দিয়ে ওটা করে ওই ডিজাইনটা করার জন্য কি কি টুলস দেখানো হয়েছে এটা দেখালে কিন্তু টুলসের প্রপার্টিজ আপনি বুঝতে পারবেন না। যে একটা টুলসের যে বৈশিষ্ট্য সেটা যদি আপনার জানা না থাকে, ওটা কিন্তু তখন আপনি ওই জায়গায় ইউজ করবেন, আরেক জায়গায় যায় ওটা ইউজ করতে পারবেন না, ইউজ করতে গিয়ে প্রবলেম ফেস করবেন, কারণ টুলসের প্রপার্টিজ আপনি জানেন না। এখানে এই যে ট্রান্সফর্মের যে কাজ ওই দিন একটু প্রবলেম হয়েছিল, এই জন্য বিস্তারিত আসলে বলতে পারিনি, এই জন্য বলছি আর কি। যে ট্রান্সফর্মের এই যে এখানকার যে কাজগুলো এটা আমাদের খুব কাজে লাগে ডিজাইনের ক্ষেত্রে। আমাদের এই যে স্কেলটা অনেক কাজে লাগে, রিফ্লেক্ট কাজে লাগে, এখানে প্রত্যেকটা অপশনে আমাদের খুব সুন্দর কাজে লাগে। আমরা ইউটিলাইজ করতে পারলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। তো এগুলো একটু বাসায় মনে করেন শেপ নিয়ে নিয়ে একটু প্র্যাকটিস করবেন, এবং যেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস করবেন, হয়তো কিছুদিন আবার মনে নাও থাকতে পারে, ওই জন্য ওগুলো ইন্ডেক্স করবেন। যেটা সবাইকে বলছে যে ইন্ডেক্স করবেন, যে আমরা এই জিনিসটা এই কাজ করে এই ধরনের একটা ইন্ডেক্স করে লিখে রাখলে তখন মনে মানে খুব সহজে মনে পড়বে। কারণ সব টুলসের কিন্তু ইম্পর্টেন্সই একরকম না। যদি থাকতো তাহলে অ্যাডোবি কোম্পানি কিন্তু এখানে এই যে অ্যাডভান্স অপশন আর বেসিক অপশন দিত না। এই যে বেসিক অপশনে দিলে দেখেন এই কয়েকটা টুলস আছে, মানে এগুলার ইম্পর্টেন্সই বেশি এবং এগুলা বেশি ব্যবহার হয়। এই টুলসগুলো ইলাস্ট্রেটরে খুব বেশি ব্যবহার হয়, আর ওই যে ওই টুলসগুলো ব্যবহার হয় কিন্তু কম, প্রায়োরিটি কম, গুরুত্ব কম।
ইমরান ভাই, এখন আপনি আমাদেরকে যা যা করালাম এই অল্প একটু এইটা একটু আমাদের ডিসক্রাইব করেন। প্রয়োজন আপনি স্ক্রিন শেয়ার করে আমাদের করে দেখান, আমরা সবাই এখন আপনার ক্লাস দেখব। না বুঝে কথা বললে কিন্তু এখন আপনি সবার সামনে ডিসক্রাইব করতে পারবেন না। আপনি এখন একটু ডিসক্রাইব করেন, ভুল হলে আমরা সবাই আপনার কারেকশন করব, সমস্যা নাই। কি আপনি কথা শুনতে পাচ্ছেন? এখন কতটুকু বুঝছেন সেটা আমার তাহলে মুখে বলেন, আচ্ছা করে দেখাতে হবে না। স্কেলের কাজটা কি? ট্রান্সফর্ম থেকে যে স্কেল অপশনটা, এটার কাজটা কি বলেন। হুম। স্কেলের কাজটা কি, মূল কাজটা কি, স্কেলটা দিয়ে মূল কাজটা কি? আমরা কি খালি ছোটই করতে পারি? আমরা বড় করতে চাই। আমরা যে শেপটা আছে মনে করেন, আমরা যে শেপটা আছে এটাকে এখন বড় করব, ওইটার সাথে বড় শেপ নিব, তখন তাহলে কি করব বলেন। শুধু সামনেরটা মানে সামনেরটা বুঝলে হবে না, একটু রিভার্সটাও চিন্তা করতে হবে। আমরা এটা এখন উল্টাভাবে চিন্তা করি, এটাকে কেটে দিই। আপনাকে যে প্রশ্নটা করলাম সেটা আপনি আসলে বেসিক বুঝতে আপনার প্রবলেম, এই জন্য আপনাকে প্র্যাকটিস অনেক বেশি করতে হবে। আপনি এই লেভেল থেকে মানে আপনার প্র্যাকটিস ভালো হচ্ছে না। আচ্ছা ইমরান ভাই, বলেন তো এখানে যে স্ট্রোক নিলাম এটা আমরা এখন দেখতে পারতেছি না কেন? আমরা তো আচ্ছা ঠিক আছে। এটা কি এখন স্ট্রোক না শেপ বলেন ইমরান ভাই? এটা কি শেপে রয়েছে না স্ট্রোকে রয়েছে? এটাই শেপ। যখন আমরা আউটলাইন স্ট্রোক করছি দুইটাই তখন শেপে কনভার্ট হয়েছে, এই কথাটা একটু আগে বলছি। এটা শেপ না, এটা যদি স্ট্রোক হইতো তাহলে এখানে মাছ দাগ থাকতো। তার প্রমাণটাই যে আপনাকে দেখাচ্ছে এবার। দেখতে পারতেছেন স্ট্রোকের মাঝখানে যে একটা দাগ আছে? এই যে আমরা ফিল কালার অফ করে দিলাম তখনও কিন্তু দাগ আছে। আর এটা যখন সিলেক্ট করি তখন কিন্তু দেখেন কোনো দাগ নাই। এটা সিলেক্ট করতেছি মিডলে বা কোনো থেকে দাগ আছে? আচ্ছা ঠিক আছে। এখন এটাকে বড় করলে কি ঘটে দেখেন। বড় করব কি হবে? খালি ছোট করা শিখলে হবে, বড়ও করতে হবে। এটা প্রতি অরিজিনাল সাইজ হচ্ছে 100, আমরা এখন মনে করেন 125 নেই, 130 নেই, মানে আরো 30% বেড়ে যাবে। এই যে কপি দিলাম 30% বাড়ছে। আচ্ছা আমাদের শেপটা খুব বেশি মোটা থাকার কারণে বুঝতে পারতেছি না, আমরা অফ করে দিই। একটা শেপ শেপ ড্র করি, এটা স্ট্রোকটা কম নেবে এখন। 1 পিটি ছিল, আমরা 5 পিটি নেই। আচ্ছা এবার আউটলাইন থেকে আমরা এটাকে আউটলাইন স্ট্রোক করি। আচ্ছা করলাম, করার পর এখানে আনগ্রুপ করতে হবে, এটা ডিলিট করে দিলাম। এখন এই শেপটা নিয়ে আমরা স্কেল করি, দেখেন স্কেল থেকে আমরা দুই ধরনের কাজই করতে পারি, ছোটও করতে পারি বড়ও করতে পারি। এটা এখন 135 দিছে, অনেক বড় হয়েছে কারণ আমাদের রেড ইয়াটা ছিল কম, স্ট্রোকের
ডেপথটা মানে পুরুত্বটা কম ছিল। এখন আমরা 120 নিলেই আমরা বুঝতে পারবো। এখন কন্ট্রোল ডি প্রেস করেন, ঠিক একই রকম। কি আমরা কি স্কেল থেকে এখন বড় বা ছোট দুইটা করতে পারবো ইমরান ভাই? এখন পারবো, এটা চেতে আপনাকে এখন এই যে জিনিসটা চিন্তা করতে হবে, সব জিনিসের প্রপার্টিজ বুঝতে হবে, যেটার আসলে বেসিক কাজটা কি। বেসিক কাজটা বুঝলে তখন আপনি একটু রিভার্স হতে মানে উল্টা হবে চিন্তা করলে এটা ফাইন্ড আউট করতে পারবেন। যদি কোনো জিনিস বড় মানে অরিজিনাল থেকে ছোট করা যায় এবং ছোট করে ওটাকে অনেক কপি করা, তাহলে ওটাকে অল্টারনেট ওয়েতে বড় করেও ওটাকে কপি করা যায়। হ্যাঁ, মানে পার্সেন্টেজটা বেশি দিলে বড় হবে, পার্সেন্টেজটা কম দিলে ওটা চাইতে ছোট হবে। আর ইমরান ভাইয়ের অ্যালাইনমেন্টে বারবার সমস্যা কেন? অ্যালাইনমেন্টে বলেন আপনার প্রশ্ন কি, অ্যালাইনমেন্টের প্রশ্নটা বলেন। অ্যালাইনমেন্টে আপনার আমি কোনোদিন আর প্রশ্ন এই আজকের ক্লাসের পরে অ্যালাইনমেন্টে আপনার কোনো প্রশ্ন শুনবো না। আপনি কারো প্রশ্ন করলে আপনারা মামলা করব। কিন্তু আবার অ্যালাইনমেন্ট আমি করতেও দেবো, আপনার ক্লাসেই করতে দেবো যে আপনি এখানে অ্যালাইনমেন্ট এটা করেন। আপনার অ্যালাইনমেন্টের প্রবলেম দেখলে আপনারা ধরবো আপনার ডিজাইনে। অ্যালাইনমেন্ট মানে কি বলেন? এখন আমার যদি প্রয়োজন হয় যে আমি অ্যালাইনমেন্ট মানে সোজাসুজি করবো, এখন এই টেক্সট দুটাকে যদি আমার এই শেপ দুটাকে যদি আমার সোজা করার প্রয়োজন হয়, সে শেপ হোক আর টেক্সট হোক, দুইটা বা তিনটা, মানে এখানে মনে করেন দুইটা আমি সিলেক্ট করছি, এই শেপটা এভাবে ছিল, এখন আমার তিনটা শেপ হইলো। এখন আমার মনে হয়েছে এই তিনটাকে সোজা করব, তখন আপনি কীভাবে প্র্যাকটিস করতে বলছি, আপনি প্রত্যেকটা বাটন এবার প্রেস করবেন, প্রেস করবেন আর কন্ট্রোল জেড চাপবেন। এটা চাপলাম, কি ঘটলো? সব বাম দিকে চলে আসলো। কন্ট্রোল জেড, এটা চাপলাম, সব মাঝে চলে গেল। কন্ট্রোল জেড, এটা চাপলাম, সব ডান দিকে চলে গেল। তার মানে এটার কাজ কি? এইভাবে যদি শেপগুলা থাকে সেগুলাকে এইভাবে সাজানো শেপ থাকলে সেগুলাকে কি করে একসাথে করে দেয়। এই কিন্তু উপর থেকে মানে এইভাবে যে শেপগুলো আছে এগুলো কিন্তু একসাথে করে ফেলতেছে। আর দেখেন কন্ট্রোল জেড প্রেস করে, জেড প্রেস করি, এখন যদি এইটাকে চাপি দেখেন কি ঘটে। কি করছে? উপরের দিকে এক সারি হয়েছে, এবং এই মাঝখানের যদি স্পেসটা সমান করতে চায় তাহলে এই যে নিচের এটাতে ক্লিক করে দিব, দেখেন। আচ্ছা, কন্ট্রোল জেড চাপে আগের জায়গায় যাই। এখন যদি এটা চাপে কি হয় দেখেন, এই শেপটা কোথায় আছে? এই জায়গায়। এই শেপটা আছে উপরে, দেখেন মাঝামাঝি অ্যালাইনমেন্ট হবে। এই যে এটা একটু উপরে গেছে, ওই দুইটা একটু নিচে নামছে। আবার দেখেন, আর এটা হচ্ছে সব নিচের দিকে অ্যালাইনমেন্ট হবে। এখানে সবচেয়ে নিচে শেপ কোনটা? এইটা দেখেন, এই দুইটা নিচে নেমে যাবে। আর স্পেসিং ঠিক করার জন্য এই বাটনটা চাপ দিবেন। আবার দেখেন, এইভাবে যদি আমরা কাজ করি, এই যে আগে যখন আমরা এই তিনটা চাপছিলাম, এই এই বরাবর সিরিয়াল থাকার কারণে এগুলো এক জায়গায় হয়ে গেছিল, এখন দেখেন এক জায়গায় হবে না। এখন চাপ দিলে কি ঘটে? আর মাঝখানে স্পেসিং ঠিক করতে এই যে এখানে কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি, এটা চাপ দিলে এইটা একটু এদিকে আসবে, এই দুইটা একটু এদিকে যাবে, মানে মিডল অ্যালাইনমেন্ট। স্পেসিং ঠিক করতে এই যেটা কন্ট্রোল জেড,
আর এটা প্রেস করলে কি হবে, সব ডান দিকে চলে যাবে। এটা হচ্ছে স্পেসিং। তাহলে এই 6টা বাটন আর এই 6টা বাটনের কাজ বাসায় একদম মানে নিজে একটা ভিডিও বানাবেন, যে ভিডিওটা নিজের মাথায় সেভ করে রাখবেন। বুঝতে পারলাম না কি করবেন। এই শেপগুলোকে ব্যাকগ্রাউন্ড দিব, এই কথা তো আপনি মানে প্রশ্ন যে করেন, প্রশ্নটাও আপনি কাউকে মানে সুন্দরভাবে বুঝায় বলতে পারেন না। আপনি বলবেন যে এই শেপগুলোর পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, এই শেপগুলোকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটা কি, এটা কোনো কোশ্চেন হলো? কোশ্চেনটা তো আপনি বুঝায় বলতে পারেন না যে স্যার আমি এই শেপগুলোর পিছনে আরেকটা শেপ নিব, তো সেই শেপটা একটা ব্যাকগ্রাউন্ড। আপনার একটা শেপ নিয়ে কী শেপ নেবেন সেটা আপনি ভালো জানেন। আপনি সেই শেপটা এর পিছনে নেবেন মানে, দেখেন আগে সিলেকশন আউট করি, সিলেকশন আউট, আপনি একটা না একটা শেপ নেন, ড্র করলাম, এটা কালার চেঞ্জ করে দিলাম। এখন আমাদের ওই শেপগুলো কোথায়, এটার পিছনে না? এখন আপনি কি এটার পিছনে পাঠাতে যাচ্ছেন ইমরান ভাই? তাহলে এই যে অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আমি ইমরান ভাইয়ের অ্যালাইনমেন্ট নিয়ে কাউরে যদি ইমরান ভাই আজকের পরে যদি কাউরে কোশ্চেন করে, ইমরান ভাই ক্লাসে অ্যাডমিট আমি বন্ধ করে দিব, একদম স্ট্রেট বলে দিলাম। আমি এই জন্য অ্যালাইনমেন্ট দেখালাম, হয়তো কারো ল্যাকিং একটু কম বেশ থাকতেই পারে, এই জন্য অ্যালাইনমেন্ট রিপিট দেখলাম। এই অ্যালাইনমেন্ট উনি বারবার কোশ্চেন করবে, অ্যালাইনমেন্ট তারপরে মুভ টুলের মাধ্যমে শেপগুলোকে সুন্দরভাবে সাজানো অ্যাঙ্গেল করে করে, এটা কিন্তু দেখাই দিলাম। এরপরে আর কোনো অপরচুনিটি নাই যে আমি পারতেছি না স্যার। এখন হচ্ছে প্র্যাকটিস করে আপনার মাথায় মনে রাখা, প্রয়োজনে খাতায় 30 বার লিখা, তারপরে মনে রাখতে না থাকলে আপনি খাতায় একটা পাতায় লিখে আপনার যেখানে কাজ করেন তার সামনে দেয়ালের মধ্যে মানে আঠা দিয়ে লাগায় রাখবেন। 6টা কাজে 6টা জেপিজি ইমেজ তৈরি করে প্রিন্টার থেকে প্রিন্ট করে আপনার ওইখানে লাগায় রাখবেন। ঘুম থেকে উঠে একবার দেখবেন, ঘুমাতে যাওয়ার সময় একবার দেখবেন, স্বপ্নের মধ্যে 5বার দেখবেন। দেখবেন আপনি অ্যালাইনমেন্ট সবারে বুঝাবেন। আমি যেটা বুঝি না সেটা যেটা আমি বুঝি না সেটা বুঝছি বলার দরকার না, যে আপনি এখন বুঝছেন একটু পর আরেকজনে জিজ্ঞেস করবেন, কারণ আপনি অ্যালাইনমেন্ট নিয়ে আজকে প্রশ্ন করেন না, আপনি প্রায় দেখছেন স্যার এটা অ্যালাইনমেন্ট বুঝতেছি না, তার প্লেস আপনি অ্যালাইনমেন্টে কখনোই গবেষণা করেন না। আপনার চাইতে কম বোঝা অনেক মানুষ অনেক উপরে উঠে গেছে শুধুমাত্র প্র্যাকটিসের বদলতে। প্র্যাকটিসের পাওয়ারটাই হচ্ছে এরকম, একজন মানুষ অনেক ভালো বোঝে বাট সে প্র্যাকটিস করে না, তার কোনো দাম নাই। আর একজন মানুষ কম বোঝে বাট সে প্র্যাকটিস করে, প্র্যাকটিস তাকে অনেক উপরে নিয়ে চলে গেছে। খরগোশ আর কচ্ছপের গল্প পড়ছিলেন ছোটবেলায়, বই খাতা পড়ছিলেন? ইমরান ভাই উত্তর দেন। তাহলে ওইখানে কে জিতছিল, কচ্ছপ না খরগোশ? তো নিজেরা কখনো দুর্বল মনে করবেন না, আপনি সবার চাইতে ভালো পারবেন, এটা আমি আগেও বলছি আজকেও বলতেছি। আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোনো আমার কোনো বাক্য না, বাট আপনি চেষ্টা কম করেন, আপনার মাথার মধ্যে আপনি অন্য জিনিস খেলেন। আমি আপনার যদি উদ্দেশ্য থাকে যে এটা আমি ভালো বুঝবো, এটা আমি মনে রাখবো, তাহলে আপনি মনে করেন অলওয়েজ প্রত্যেকটা স্টেপে আপনি থিঙ্কিং করবেন। আপনি এখন দেখলেন বাস, আপনি এরপরে ক্লাস শেষে আপনি অন্য জিনিস মাথায় মানে থিঙ্কিংয়ে রাখলেন, আবার যখন কাজ করতে বসলেন তখন এটা মনে করার চেষ্টা করলেন, তখন আবার আরেকটা জিনিসও মনে করার চেষ্টা করলেন। আপনার মাথায় আপনি 100% শিওর থাকেন না, সবার সামনে বলতেছি, আপনি মাল্টিটাস্কিংয়ে ব্যস্ত থাকেন। একটা কাজ করতে বসে আপনি আরেকটা কাজ করতে চলে যান, মনোযোগ অন্যদিকে নিয়ে যান, এই জন্য আপনি মনে থাকে না, মানে আপনি মনে রাখেন না, মনে থাকে না এটা বললে ভুল হবে। আর সৃষ্টিকর্তা সবাইকে সেম পাওয়ার দিয়ে পাঠাইছে। এখন কে কার মানে এই পাওয়ারটাকে কতখানি এফোর্ট দিচ্ছে তার পাওয়ারটার, সে ততখানি পৃথিবীতে শাইন করে। সেটা আমি হই, আইনস্টাইনই হোক, আর বিল গেটসই হোক। বিল গেটসের একটা উক্তি হচ্ছে এরকম যে তুমি গরিব হয়ে জন্ম নিছো এটা তোমার অপরাধ না, কিন্তু তুমি গরিবে মারা গেছো এটা তোমার অপরাধ। যদি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে আরো ভালো। এরপরে আমার বলার কিছু নেই ভাই, রাগ করবেন না, আমার কথা কেউ রাগ করবেন না, কিন্তু কথাগুলো চিন্তা করার চেষ্টা করবেন যে কথাগুলোর মানে কি, এটা আমার কথাগুলো যেন আমি কাজে লাগাইতে পারি।
আরিফুর রহমান ভাই, আপনি কি আছেন? আচ্ছা, এই অ্যালাইনমেন্ট জিনিসগুলো কি দেখছেন আপনি? অবশ্যই আপনি একটু ল্যাগিং আছেন বিধায় এই জন্য এটা রিপিট করলাম। তা আপনার যদি, হ্যাঁ, না ওইটা এখন সমস্যা থাকলে, সমস্যা বলতে আমার সমস্যা না, আপনাকে এখন মানে ডেডিকেটেড হইতে হবে যে আমি এই কাজটা, যে এই যে ভাই আপনি মনে করেন প্রতিদিন ক্লাস করেন, আমি দেখছি আপনাকে অ্যাটেন্ডেন্স পাইছি, তাই প্রতিদিন ক্লাস করার পর যদি আমি আউটপুট না নিতে পারি, এটা তো আমার ব্যর্থতা। আমি কেন ব্যর্থ হবো? আমি সময়টা দিছি, যখন এই সময়টার আউটপুট আমি নিবই। আর সময় ইনভেস্ট করি নাই, আমি এটার আউটপুট চাই না। সো আপনাকে, আপনি অ্যাক্টিভ হন, আপনাকেও, আপনারও প্রত্যেকটা মানে প্রজেক্টে আমি দেখতে চাই। কারণ আপনি ক্লাস করছেন মানে আপনি একবার, না আমি বলি আপনি ক্লাস করছেন মানে কিন্তু আপনার মাথায় একবার, চোখে একবার দেখছেন, এটা এটার ভিডিও আপনার ভিতরে কিন্তু, মানে আপনার ভিতরে ভিডিওটা আছে। এখন আপনি শুধু রিমাইন্ড করে ভিডিওটাকে চোখের সামনে নিয়ে আসেন, দেখবেন যে আপনি এটি অটোমেটিক পেরে যাবেন। কিন্তু প্র্যাকটিস করতে হবে ভাই, একটু প্র্যাকটিস করলেই অনেক ভালো পারবেন। তো এসইও ক্লার্কে যারা, যাদের গিগ দেওয়া হয়েছে তারা প্রয়োজন ফ্লায়ারের গিগ দিয়ে দিবেন, সার্ভিসটা ওপেন করবেন। আর যাদের দেওয়া হয়নি তারা কমপ্লিট করবেন আজকে অবশ্যই। আচ্ছা, এখন আমাদের গ্রুপ, আচ্ছা ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখবো, লিঙ্কগুলো সবগুলো আমি দেখবো। বল। ওই জন্য আমি ওই যে আপনার কালকে প্রজেক্ট, এই বিহান্সে যে প্রজেক্ট আপলোড করার জন্য বলছিলাম, তখনই তো একটা কথা বলছিলাম যে নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, এভাবে কিন্তু লিখে দিছিলাম। এই লিখে দেওয়ার ফলে কি হয়েছে, যে প্রথম যে ইমেজটা আমাদের দরকার সেটা ফার্স্টে থাকবে। না, ভুল না করলে শিখবেন কোথায়? না হ্যাঁ, প্রথম যে যে বড় তীর চিহ্নটা থাকে ওইখানে যে ইমেজটা দিবেন সেটা, ওইখানে তো ওইখানে মানে দিব ভাই, উনি ওইখানে তিনটা ইমেজ আপলোড করছে মুন্না ভাই, বুঝছেন? হুম। হ্যাঁ হ্যাঁ, তারপরে ব্রাউজ দিয়ে আরো দুইটা নিবে। না, কথা হচ্ছে যে মানে ভুল না করলে শিখবো কোথায়? আমরা একটা নর্মাল বিজনেস কার্ড দিয়ে কি আমরা আমরা লাইফ পার করবো? ফ্রিল্যান্সাররা কি এই নর্মাল একটা কাজ করবে? আরো অনেক ক্যাটাগরিতে কাজ করবে, কিন্তু আমরা এই ছোট ছোট ভুলগুলো করে আমরা শিখে স্টেপগুলো সবাইকে বলতেছি, এই সার্ভিস ওপেন করে স্টেপগুলো লিখে রাখবেন। কারণ এসএ ক্লার্কের মনে করেন আজকে একটা সার্ভিস ওপেন করেছেন, হয়তো আগামী 3 মাস আপনার সার্ভিস এখানে ওপেন নাও করতে পারেন, কিন্তু আবার কোনো কারণে এসএ ক্লার্কের একটা অপরচুনিটি আসছে, আপনি জানতে পারছেন, তখন কিন্তু আপনি এসএ ক্লার্কের সার্ভিস দিতে আসে তখন আমরা মনে করতে পারবেন না যে কোনটা কোনটা কী হবে। বুঝতে পারছেন? এই জন্য টোটাল স্টেপগুলো, একটা সার্ভিস ওপেন করার বা ফাইবারে গিগ ওপেন করার, এই স্টেপগুলো খাতা একটা ইন্ডেক্স করবেন। হয়তো স্টেপে যখন আপনি 2 বছর পর গেলে হয়তো কোনো কারণে স্টেপিং একটা একটা পরিবর্তন হতে পারে, কিন্তু এমন না যে আপনার 10টা স্টেপ 10টাই পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারছেন? এই জন্য স্টেপগুলো মানে যেই কাজগুলো ইম্পর্টেন্ট, সেই কাজগুলা, স্টেপগুলো আপনারা মানে একটা জায়গায় ইন্ডেক্স করে রাখবেন। কারণ কিছু কিছু কাজ আছে ইম্পর্টেন্ট বাট আমরা রেগুলার করি না। বুঝতে পারছেন? কিছু কিছু কাজ আমাদের ইম্পর্টেন্ট বাট রেগুলার করি না। তো সেই কারণে, না না না, সেই জন্য তো বললাম যে আমরা যেমন আমরা ডিজাইন করব রেগুলার, যার কারণে টুলসগুলো ইউজ করতে করতে টুলসগুলো আমাদের মানে মোটামুটি রিমাইন্ডার থাকে, রিমাইন্ডার হয়, যার কারণে মনে থাকে। আর এই যে এই স্টেপগুলো মানে আমরা ভুলে যাই, ভুলে যাওয়ার কারণ হচ্ছে কারণ এটা আমরা রিমাইন্ডার করি না। আমাদের ব্রেনটা মানে আমাদের ব্রেনটা কাজ করে কীভাবে, যে যে জিনিসটা যত বেশি রিমাইন্ডার দিছি ওই জিনিসটা তত বেশি আমার সামনে হাই মানে টপ অফ দ্য টপ টপ মানে টপ পোস্ট আর কি, পিন পোস্ট থাকে। আপনি সব কাজ শেষ হলে অ্যাক্টিভ দেখাবে, যখন অ্যাপ্রুভ করলে একটা মেল আসে প্লাস আপনার অ্যাক্টিভ লেখা আসে ওই ইমেলটার পাশে, এখন যেমন আন্ডার রিভিউ আছে না, এই জায়গায় দেখবেন অ্যাক্টিভ লেখা আসবে। তখন বুঝবেন যে আপনার ইমেজটা আপনার ইয়াতে চলে গেছে। তারপরে আপনি ওই আপনার বিজনেস কার্ড ইমেজ না, আপনি বিজনেস কার্ড লিখে সার্চ সার্চ দিবেন ওই যে সার্চ বক্সে, তখন দেখবেন বিজনেস কার্ড রিলেটেড যত ইমেজ আছে আপনার আপনার ইমেজটার পজিশন খুঁজে পাবেন, যে ফার্স্ট পেজে পাচ্ছেন না সেকেন্ড পেজে পাচ্ছেন।
সমস্যা নেই, কোনো কারণে আসেনি হয়তো পরে আসবে, বা আপনার ইমেল যে আপনি খুঁজছেন যে জায়গায় এই জায়গায় নাই, আশেপাশে আছে, কারণ ইমেলের মধ্যে ওই যে কি বলে প্রমোশন সোশ্যাল দুই তিনটা অপশন থাকে, তো আপনার ডানে বামে কোথাও লুকায় রয়েছে। বুঝতে পারছেন কি বলছি? ইমেল মাস্ট আসবে, কারণ আমি যে যে কাজ করছি তখন ইমেল আসছে, প্রত্যেকটা ইমেল আসে। আবার আপনি যদি রিজেক্টও করে, অ্যাপ্রুভ না করে রিজেক্ট করলে সেটাও ইমেল করে জানায় দেয়। মেহেদি হাসান ভাই, এটা কি আঁকাই দিছেন ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন এটার মধ্যে প্রথম আচ্ছা, এই লোগোটার মধ্যে প্রথম ভুল বলেন। দিবু ভাই আপনি বলেন। না আমার চোখে আর কি না, এটা যদি আমি ডিজাইনের আওতায় নেই, তাহলে এটার প্রথম ভুল দেখতেছি এখানে স্পেসিং আর এখানে স্পেসিং এক নাই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হুম। হুম। না এখানে আবার না, লোগোটা কিন্তু আরো না দিবু ভাই, এই লোগোটা মনে করেন আরেকটু সুন্দর হতো, এই যে স্ক্রিনে দেখতেছেন এটারে ট্রান্সফর্ম করে উল্টায় দেন। ঠিক আছে, এটা উপরে যাবে, উপরে যায় এটা ওই কোনাকুনি কাটে দেন, তখন কিন্তু এই কোনাকুনি এক এই কোনাকুনি এক, তখন কিন্তু আরেকটু সুন্দর হবে। ভাই বায়ার মানে যে সব রুচিসম্মত লোক এমন তো না। বায়াররা কখন। হুম। না কথাটা কথাটা এইভাবে বলেন যে উনি গাড়ি স্টার্ট দিছে, গাড়ি স্টার্ট দিয়ে অ্যাক্সেলেটর পাড়া দিয়ে চোখ বন্ধ করে দিছে, গাড়ি যেখানে যাক, সেটা বরিশাল যাক আর ওই রূপসা ব্রিজের কাছে যাক, এক জায়গায় যাবেই। তো সেরকম আর কি এটা ডিজাইন। আপনার কাছ। হ্যাঁ। না ওই জন্য বলছি, মানে ফ্রিল্যান্সার ডট কমে উইন করার পসিবিলিটি খুব বেশি। আমি আজকে আপনার স্কুলের কাজ শেষ করেন, কালকে থেকে আমি ফ্রিল্যান্সারের এক একটা লিঙ্কে আমরা সবাই মানে পোস্ট করবো ইনশাল্লাহ। সবাই ডিজাইন পোস্ট করবো অ্যাট এ টাইম, 50 60টা ডিজাইন দিয়ে ওর মাথা। হুম। ফ্রিল্যান্সার ডট কমে মানে অনেক কন্টেস্ট হোল্ডার আমাদের, আমরা বাংলাদেশে অনেকেই উইন করতেছে, অনেক। তো ওই জন্য আমরা আমরা দুই গ্রুপে অ্যাট এ টাইম আমরা চিন্তা করছি যেটা, যে আমরা আসলে একটা লিঙ্ক বাছাই করে ওইটার মধ্যে সবাই পোস্ট করব। ওই দিন অন্য কাজ হেল্ড আপ, সব কাজ হেল্ড আপ করে দুইটা দিন করে ডিজাইন পোস্ট করব, মানে এই 10 দিন আমরা এই কাজগুলো করব আর কি। বুঝছেন দিবু ভাই? হুম। মার্কেটিং, মার্কেটিং প্লাস। হ্যাঁ বলেন। আচ্ছা। এই গ্রুপে পোস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা গ্রুপে পোস্ট দিয়ে দিন। মুন্না ভাই কি বলতেছিলেন বলেন। না ভাই, এই 10টা দিন আমার একটু সবাই সময় দেন ভাই। এই 10টা দিন মানে এই কয়দিন যারা না, আমি আপনাদের বলি একটা কথা, এই কয়দিন যারা ক্লাস করছেন এর মধ্যে যারা ফাঁকিবাজ বা যারা গ্যাপ ছিল তারা বেশিরভাগ কিন্তু ইনশাল্লাহ চলে গেছে মোটামুটি। ঠিক আছে। আর এখন যারা আছেন তারা সবাই কাজ করার জন্যই আছেন, হয়তো এর মধ্যে কিছু আলসেমি করতেছেন, তো এই 10টা দিন সবাই একটু অ্যাক্টিভ থাকি মার্কেটিং করা। বলেন। পার্সোনালাইজ আইটি মানে আর্ট অ্যান্ড কমিউনিকেশন, ওই আর্ট অ্যান্ড ডিজাইন। বলেন। না আমি তো গ্রুপে সার্চ করতেছি আপু, আপনার ফ্লায়ার কোথায়, নিচের দিকে? হুম হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সাদিয়া আফরোজ।
আচ্ছা আচ্ছা, আপনি যান, সমস্যা নাই। তো যা আপনার এই যে এসও ক্লার্কের গিগগুলো রেডি করেন আর কাজ করতে থাকেন ভাই। আর এই যে ফ্রিল্যান্সারের যে কন্টেস্টগুলো, হুম, বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আফ্রিদা তো আসছি না, আপনি এটা শো করতেছে না কেন বুঝতে পারতেছি না। আল্লাহ জানে। এই যে সাদিয়া ওই লোগোটা কি কি? হুম হুম। না, মেহেদী ভাই আপনি কি বললেন বুঝতে পারিনি। আচ্ছা মেহেদী ভাই আপনি কি বলেন বলেন। এখন এখন দিছেন? কই আপনার এখানে কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। অপু খন্দকার বিজনেস কার্ডের বন্যা বয়ে দিবে। অপু ভাই কই আপনি? না, এই যে বুঝতে বুঝতে পারতেছি, সমস্যা নাই। এখন আমরা কাজ, ভাই কাজ করবো, মার্কেটিং করবো। গিগগুলা দিয়ে নিচ্ছি, র্যান্ডমলি মার্কেট করবো এই 9-10 দিন। আপুর এই শেপটা তো সুন্দর হয়নি সাজানো। শেপটা তো আপনি পেন টুল দিয়ে ড্র করে দিবেন, তাহলে শেপটা সুন্দর আসবে। না ইলিপস হয়েছে, না মানে এটা হচ্ছে ওই যে ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মতো হয়েছে আপু। বুঝতে পারছেন? সাদিয়া আফরোজ আপনি কি আছেন? তা আপনার এই শেপটা এইদিকে স্পেসিং একটা, এইদিকে আরেকটা, এমন হয়েছে কেন? না না না, দুই পাশে সেম দিবেন স্পেস। কিউবিক, কিউবিক, এটা হচ্ছে কিউবিক। এই এটা তো প্রয়োজন, এটা কোনো কষ্টের কিছু না। আপনি প্রথমে এই যে আপনি বুঝাই একটা শেপ নিলেন, এই শেপটা নিয়ে কপি করে একটা ডিস্টেন্স এটা এখানে রাখলেন, ঠিক আছে? রাখার পর আরেকটা কপি করলেন, তিনটা কপি করলেন, তিনটাতে অ্যালাইনমেন্ট দিয়ে সেম ডিস্টেন্স করলেন। করার পর এই তিনটার আবার গ্রুপ করলেন, গ্রুপ করে নিচে নামায় আরেকটা কপি করলেন, তারপরে আবার আরেকটা কপি করলেন, তারপরে এই তিনটার মধ্যে আবার অ্যালাইনমেন্ট করে স্পেসিং সমান করলেন, বাস হয়ে গেল। এবার টোটালটারে একটা কম্পাউন্ড পাত করলেন, তার মানে কি টোটালটা একটা শেপ হয়ে গেল। এরপরে এর পিছনে আপনি ইমেজ ক্লিপিং মাস্ক করেন। ক্লিপিং মাস্ক করার পরে আপনি এই ওই মানে এই যেই লেয়ারটা আছে এটা যদি ফটোশপে করেন তখন আপনি এক কাজ করবেন, যদি ইলাস্ট্রেটর করেন তখন আরেক জিনিস। যদি ইলাস্ট্রেটর করেন তো আপনি এই কিউবিকে বসাতে আপনার এক ধরনের কষ্ট হয়। আর এই কাজটা করতে হবে ফটোশপে। আপনার কিউবিক যে ইয়ে আছে শেপ আপনার, বুঝলাম না, ফটোশপে করছেন? না আমি ফটোশপে কি আমি যেভাবে করছিলাম সেটা হচ্ছে ফটোশপে আমরা যে কিউবিক একটা শেপ গুগল থেকে আমরা নামাই নিছি। এটি যেমন আপুর শেপটা কিন্তু ইয়া হয় নাই, মানে প্রপোর্শন সব দিক থেকে সমান না। বুঝতে পারছেন? তো ওই একটা কিউবিক শেপ নিয়ে আসে, ওইটার চারপাশে যদি আমরা বসাই দেই তখন কিন্তু ওই যে ট্রান্সফর্ম থেকে ডিস্টোর্ট অপশনটাতে ক্লিক করে প্রত্যেকটা পয়েন্ট টেনে টেনে বসাই দিলে তখন কিন্তু এই যে স্পেসিং, তারপরে এই যে শেপ, সব শেপ সেম থাকবে। বসানোর পরে আমরা ওই কিউবিক শেপটার লেয়ারটা ডিলিট করে দিব, বাস কাজ শেষ। কিছু কিছু কাজ ওই যে বললাম যে মানে ওই যে আপনি যেমন শেপ বিল্ডারের কথা বললাম না, ওই রকম আর কি। মানে কোন জায়গায় কাজটা মানে ফটোশপ হোক আর ইলাস্ট্রেটর হোক, আমার এই কাজটা কোথায় করতে আমার ইজি হবে আমি সেখানে যে কাজটা করব। ডিজাইন করছেন বাট ইনকমপ্লিট। এটা মোটামুটি ভালো হয়েছে। হুম, জান ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি সমস্যা নেই, আপনি যে এর আগে যেটা দেখালাম ওটা দিতে পারেন।
আর এখানে এই যে ড্রপ শ্যাডোটা একটু কমাই দেন, অনেক বেশি মানে বেশি হয়ে গেছে, একটু কমাই দেন, মানে মনে হচ্ছে যে এটা চেয়ে অনেক উঁচুতে। এটাও ইউজ করেন, সমস্যা ড্রপ শ্যাডোটা একটু কমায়, অ্যালাইনমেন্ট স্পেসিং সব ঠিক রাখে টেক্সটগুলো সব বসায় নিয়েন, মানে আপনি যখন মার্কেট প্লেসে কোনো ডিজাইন দিবেন তখন যেন ইনকমপ্লিট ডিজাইন দিয়েন না। নাইম ইসলাম ভাই, শেপ ছিল তিনটা, আরেকটা কই? আর ওই ডিজাইনটার সাথে মিলাননি কেন? না, আলাদা করার সময় এখন আমাদের আসেনি ভাই, আমরা এখন আসলে কপিটাই 100% করার চেষ্টা করব। মানে ডিজাইনটার মধ্যে যে ধরনের কপিটা আছে সেই ধরনেরটা আগে মানে অ্যাপ্রোপ্রিয়েট যখন করতে পারবো, তারপরে আমরা মানে মডিফাই করা যাবে। এখন আমরা মানে ভালোভাবে ডিজাইন করার প্রসেসটা যদি আয়ত্ত না করে ওই মানে ইউনিকে যে পর্যায়ে যাই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনের প্র্যাকটিসটা খারাপ হবে। কারণ বায়ার কিন্তু কোয়ালিটিফুল কাজ চায়, আপনি কাজের মধ্যে অনেক শেপ টেক্সট দিচ্ছেন সেটা কিন্তু চায় না, সেটা যে বেশি চায় হচ্ছে আপনি কোয়ালিটিফুল কাজ দিচ্ছেন কিনা, বুঝতে পারছেন? যেমন এই যে এখানে একটা কাজ, এখানে একটা কাজ করা যায় যে এই শেপটা নিলেন এক সাইজ, স্কেল দিয়ে ছোট ছোট করে আরো দুইটা নিলেন, কিন্তু সেটা সুন্দর হবে না। এখানে সেম সাইজের শেপই দিতে হবে। মানে এখন আপনি ইউনিক করতে গিয়ে চিন্তা করলেন যে এটা বড়, এটা তার চাইতে একটু ছোট দেয়, এটা তার চাইতে একটু ছোট দেই, কিন্তু এটা ডিজাইনটাকে মানে ওয়েট করে তুলবে, অ্যাট্রাকটিভ করবে না। রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি দিবেন নাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, লোগো, কিউআর কোড, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ডিজাইন স্যাম্পল ইফ পসিবল, এবার লিখে দিবেন। আপুকে এগুলো অ্যালাইনমেন্ট করেননি, স্পেসিং যে একরকম না? আপনি ডটের সার্কেলটা কিভাবে নেবেন? ডটের সার্কেল নেওয়ার জন্য আপনি এই শেপের মাপে যে, হ্যাঁ, এই শেপের মাপে যে স্ট্রোকটা নিছেন, ওই স্ট্রোকটাকে আপনি আউটলাইন করে পরে আপনি ডটেড করবেন। আমার কথা বোঝার চেষ্টা করেন। স্ট্রোকটাকে তো সেন্টারে রাখা যায়, ভিতরে দেওয়া যায়, বাইরে দেওয়া যায়, ঠিক আছে? আমরা বাইরে দিয়ে তারপর আমরা ডটেডটা দিব, তাহলে দেখবেন সুন্দর হবে। হ্যাঁ, সেটার জন্য এই জন্য প্রথমে আগে শেপ করে নেবেন, একটা শেপ নিলেন, দুইটা কপি করবেন, কপি করার পর ডিস্টেন্স রাখবেন, রাখার পর তিনটারে সিলেক্ট করে ওই যে অ্যালাইনমেন্টে গিয়ে মানে তিনটার স্পেসিং সমান করে দিবেন, টপ অ্যালাইনমেন্ট দিবেন আর নিচের বাটনে ক্লিক করে স্পেসিংটা ঠিক করে দিবেন। ঠিক করে দেওয়ার পরে তারপরে আপনারা ডটেড করে দেন, বা আগে ডট, হ্যাঁ এই ভুলগুলো একটু কারেকশন করেন, কারেকশন করে আপনি দিতে পারেন, সমস্যা নেই। না, উপরেটা আসছে, দেখছি দেখছি, উপরে দেখছি, ওটা দেখছি দেখছি। এই যে এটার যে শেপের কথা বললাম না আপু আপনারা, যে এই শেপটা মানে এখান থেকে মোটা, এখান থেকে চিকন হয়েছে, কি হবে? প্রথমে একটা শেপ নিছেন, পরে ওই শেপের অনুপাতে পেন টুল দিয়ে আপনি একটা ড্র করবেন, বা ওই শেপটাতে কপি করবেন, কপি করে তারপরে ওই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, মনে আছে ডাইরেক্ট সিলেকশন টুলের কথা? মনে করেন আপনি এই শেপটা নিছেন, পেন টুল দিয়ে ড্র করছেন একটা শেপ, ড্র করার পরে এই শেপটা একটা কপি করছেন, কপি করে পেস্ট করেননি, জাস্ট কপি করছেন, কপি করে এই শেপটাকে হাইড করে দিবেন, মানে দেখা যাবে না। তারপর ওই শেপটাকে মানে পেস্ট টু ফ্রন্ট, ইলাস্ট্রেটরে পেস্ট টু ফ্রন্ট কন্ট্রোল এফ চাপ দিলে ঠিক সেম জায়গায় ওটা পড়বে। পড়ার পরে কি করবেন, এই কোণা আর এই কোণা ডিরেকশন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, সিলেকশন করে তারপর আস্তে করে স্পেসিংটা বাড়াবেন।
হ্যাঁ, এগুলো শিপটা ঠিক করে দিবেন। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আর এই যে, হ্যাঁ, আর 50% যে কথা লেখাটা এটা বোল্ড করবেন। বুঝতে পারছেন? 50%। হ্যাঁ, মকআপ বসায় দিতে পারেন, সমস্যা নাই। মকআপ থাকলে বসায় দিবেন। কি দেখবো? আচ্ছা, আপনি উপরে লোগো বলতে লোগোটা কই? আচ্ছা, রিলোড দিচ্ছি। একবার তো রিলোড দিয়ে অবু বেড়াতগুলো বিজনেস কার্ড পাইলাম, এবার দেখি রিলোড দিয়ে কি পাওয়া যায়। এটা তো একটা ফন্টই আছে, ইথনোসেন্ট্রিক ফন্ট। এটা কোন ফন্টে টাইপ করছেন? হুম, অ্যাড করছেন। হ্যাঁ, ঠিক আছে, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ড্র করবেন। তারপর এই যে এই টেক্সট লোগোগুলোতে কি করবেন, আপনার এই যে অফসেট পাথ দেখালাম না, অফসেট পাথ দিয়ে একটু কাটাকাটি করবেন। আর এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে একটু মুভ করে দিবেন, অথবা পেন টুল দিয়ে একটা নতুন কিছু ড্র করে ওইটার অফসেট পাথ বানায় কাটাকাটি করে দিবেন, দেখবেন যে বাস নতুন একটা আইটেম হয়ে গেল। এটার আইডিয়া নেওয়ার জন্য আপনি ওই যে গুগলে যে মানে দুইটা ক্যারেক্টার লিখে লিখবেন যে এবি টেক্সট কম্বিনেশন লোগো, তখন দেখবেন যে অনেক ধরনের কম্বিনেশন করছে। তখন আপনি যদি এই যে টুলগুলো জানেন, ওই কম্বিনেশনটা কীভাবে কাজ করে দেবে, তখন অটোমেটিক করতে পারবেন। তো এখন এগুলো নিয়ে আসলে মাথা না কামায়, যে আমরা যেই কাজগুলো এখন করা প্রয়োজন সেগুলো আমরা এখন নেসের কাজগুলো করি, বুঝতে পারছেন? আপনার কই দেখবো, আপনার দেখতে পাচ্ছি না তো আমি, কারণ আমার সামনে এখন পিসি স্ক্রিন। কে বিজনেস কার্ড দেখবো? আমারে দিয়ে দেন ভাই। দেখলে কই দিবেন? ফাইবারের কার্ড কি আপনি এসও ক্লার্কে দিবেন? এ- না, এসও ক্লার্কে ফাইবারের টেক্সট দিয়েন না, তারা নাকশ হবে। এখানে এসও ক্লার্ক যে লেখাটা আছে না, এসও ক্লার্কের যে লোগোটা আছে, সেটা খুঁজে এনে দেন, তাহলে আরো বেশি কাজ হবে। তারপরে, হ্যাঁ, তারপরে একটু মার্কেটিং করেন, ইনশাল্লাহ মানে ক্লায়েন্ট এসে একবার দেখলে তার অ্যাট্রাকশন ক্রিয়েট হবে। আচ্ছা, তো এখন ব্রেকে যাচ্ছি, নামাজ নামাজ পড়তে যাচ্ছি, তা আপনারা যে কাজ করেন, আর আমি গ্রুপে পোস্ট দিব যেগুলো কাজ করার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। না, ওই যে ঘড়ির কাজ দেখছি।